বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব অস্তিত্বগত হুমকিতে ইসরায়েল, সর্বশক্তি নিয়ে প্রস্তুত ইরান। এরপর দেখছে যুদ্ধে 1000 প্রকারের অস্ত্র ব্যবহার করবে ইরান। আরো জানিয়ে দিব আগে জানলে প্রেসিডেন্ট হতাম না, ভয়ে কাঁপছেন ট্রাম্প। এবং সর্বশেষ থাকছে ফ্রান্সের পারমাণবিক বিমান মোতায়েন, রাশিয়ার কঠোর সতর্কবার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। ইরানের সম্ভাব্য পরমাণু সক্ষমতার কারণে কি যুক্তরাষ্ট্র স্থল আক্রমণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে? ইরান এখন এমন এক অবস্থানে রয়েছে যাকে অনেক বিশ্লেষক থ্রেশহোল্ড পর্যায়ে বলেন। দেশটি এখনও প্রকাশ্যে পরমাণু অস্ত্র তৈরি করেনি, কিন্তু প্রযুক্তিগতভাবে সেই সক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে। এই বাস্তবতা যুক্তরাষ্ট্রের জন্য একটি জটিল নিরাপত্তা হিসাব তৈরি করেছে, কারণ সরাসরি বড় ধরনের সামরিক হামলা ইরানকে দ্রুত অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিতে প্ররোচিত করতে পারে। এই ঝুঁকি মূলত যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে সতর্ক করে তুলেছে। একটি স্থল আক্রমণ যা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে নিয়ে যেতে যেতে রাজনৈতিক ও পারমাণবিক ঝুঁকিও বাড়িয়ে দেয়। ইরানের মতো একটি বৃহৎ ও কৌশলগতভাবে সংবেদনশীল দেশে আক্রমণ মানে এমন একটি পরিস্থিতি তৈরি করা যেখানে রেজিম সার্ভাইভাল নিশ্চিত করতে তারা চূড়ান্ত পদক্ষেপ নিতে পারে, যার মধ্যে পরমাণু অস্ত্র তৈরি দ্রুততর করা অন্যতম। তবে এটি একমাত্র কারণ নয়। ইরানের ভৌগোলিক বিস্তৃতি, জনসংখ্যা এবং সামরিক অবকাঠামো বিবেচনায় একটি স্থল আক্রমণ যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী সংঘাতে রূপ নিতে পারে। ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা দেখিয়েছে দ্রুত সামরিক সাফল্য অর্জন সম্ভব হলেও স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অনেক বেশি কঠিন। বর্তমানে যুক্তরাষ্ট্র তাই একটি বিকল্প কৌশল অনুসরণ করছে, যেখানে সরাসরি স্থলযুদ্ধের বদলে সীমিত বিমান হামলা, নৌ উপস্থিতি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপ সৃষ্টি করা। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে সামরিক তৎপরতা এই কৌশলেরই অংশ, যেখানে ইরানের উপর চাপ বজায় রেখে পূর্ণাঙ্গ যুদ্ধ এড়িয়ে চলার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের অবস্থান তুলনামূলকভাবে আরও কঠোর। তারা দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্তিত্বগত হুমকি হিসেবে দেখে আসছে। ফলে ইসরায়েল চায় ইরানের এই সক্ষমতাকে শুধু সীমিত নয়, বরং সম্পূর্ণভাবে ধ্বংস বা অকার্যকর করা হোক। এই অবস্থান যুক্তরাষ্ট্রের ওপর আরও চাপ তৈরি করছে, যদিও ওয়াশিংটন এখনও সরাসরি স্থল আক্রমণের পথে হাঁটেনি। পারস্য উপসাগরীয় অঞ্চলে আবারও কি ছড়াতে চলেছে আগুনের শিখা? যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে কি 1000 প্রকারের অস্ত্র ব্যবহার করতে চলেছে ইরান? কি রয়েছে সেই অস্ত্রের বহরে? সাম্প্রতিক যুদ্ধের পরও ইরানের সামরিক বহরে এখনো রয়েই গেছে অব্যবহৃত অসংখ্য সমরাস্ত্র। এমনকি নতুন করে যোগ হয়েছে আরও শত শত ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সম্ভাব্য যুদ্ধের মাঠে পরাজিত করার কৌশলও রপ্ত করেছে ইরানের সামরিক বাহিনী। কিন্তু কবে শুরু হবে নতুন যুদ্ধ? প্রশ্ন হলো, ইহুদিবাদীদের জন্য নতুন কোনো দুঃসংবাদ কি দিতে চলেছে ইরান? মধ্যপ্রাচ্যের বর্তমান শীতল পরিস্থিতি কি তুমুল ঝড় ওঠার আগাম বার্তা? কারণ ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর জন্য নীল নকশা তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরই মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। সমরবিদদের ধারণা, ইরানের উপর সামরিক চাপ তৈরি করে দেশটির সাথে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে সমঝোতা করতে চায় মার্কিন প্রশাসন। কিন্তু ইরান কি এতে সায় দেবে? সাম্প্রতিক যুদ্ধে ইরানের সামরিক শক্তিকে ধ্বংস করার পায়তারা চালিয়েছিল ইহুদিবাদীরা, কিন্তু তাতে এক প্রকার ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কোনো প্রকার চাপের মুখে যে নতি স্বীকার করবে না তেহরান, সে বার্তা বারবার দিয়ে চলেছে ইরানের ক্ষমতাসীন সরকার। শতভাগ প্রস্তুত রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। সম্প্রতি এমনটি জানিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, আমাদের আঙুল অস্ত্রের ট্রিগারেই রয়েছে। ইহুদিবাদীরা পুনরায় ইরানের বিরুদ্ধে আগ্রাসনের পায়তারা করলে আমরাও পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী
যুক্তরাষ্ট্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে কঠোর হামলা চালাবো। কিন্তু প্রশ্ন হলো, ইরানের সামরিক শক্তির মূল ভিত্তিটা আসলে কি? ইরানের সামরিক বহরে এখনো অব্যবহৃত রয়ে গেছে অসংখ্য ক্ষেপণাস্ত্র, যা সম্ভাব্য যুদ্ধের ময়দানে ব্যবহার করবে আইআরজিসি, এমনটি জানিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই নিক বলেছেন, ইহুদিবাদীদের ঘায়েল করার জন্য বিভিন্ন ধরনের 1000 অস্ত্র তৈরি করেছে ইরান। দীর্ঘ 25 বছর যাবৎ সর্বোচ্চ প্রতিরক্ষা শক্তি অর্জনে চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। আর এই প্রক্রিয়ায় জড়িত আছে ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সংশ্লিষ্ট 9000 কোম্পানি। 25 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। তবে প্রশ্ন হলো, ইরানের নতুন এই অস্ত্রগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে? যে ডোনাল্ড ট্রাম্প একসময় যুদ্ধের হুঙ্কার দিয়ে বিশ্ব কাঁপানোর স্বপ্ন দেখাতেন, সেই ট্রাম্পই এখন নিজের পেশাকে বলছেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কাজ। ওয়াশিংটনে ডিনার করতে গিয়ে সামান্য গুলির শব্দে প্রাণভয়ে হোঁচট খেয়ে পড়ার পর এবার রীতিমতো বিলাপ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলছেন, প্রেসিডেন্সি যে এতটা বিপজ্জনক হতে পারে তা জানলে তিনি নাকি নির্বাচনেই দাঁড়াতেন না। প্রশ্ন উঠেছে, যে নেতা নিজের নিরাপত্তা নিয়েই এত উদ্বিগ্ন, তিনি কিভাবে একটি পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ জয়ের স্বপ্ন দেখেন? নাকি ইরানের সাথে পাল্লা দিতে না পেরে এখন পালানোর পথ খুঁজছেন ট্রাম্প? গত শনিবার রাতের ঘটনার পর হোয়াইট হাউসের ব্রিফিং রুমে যখন ট্রাম্প হাজির হলেন, তখন তার চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি স্বীকার করেছেন, প্রেসিডেন্ট হওয়াটাই এখন তার কাছে সবচেয়ে বড় বিপদ। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বেশি বিপজ্জনক কোনো পেশা আছে, এটা আমি কল্পনাও করতে পারি না। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের 1 নম্বর ক্ষমতাধর ব্যক্তির মুখে এমন অসহায়ত্বের বাণী আসলে তার দুর্বল মানসিকতারই বহিঃপ্রকাশ। বিশেষ করে যখন ইরানের সাথে সরাসরি যুদ্ধের দামামা বাজছে, তখন ট্রাম্পের এই ভীতু সুলভ মন্তব্য মার্কিন মিত্রদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ট্রাম্পের দাবি অনুযায়ী সেই রাতে হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল এবং সে একজন পেশাদার হত্যাকারী হিসেবেই সেখানে এসেছিল। ট্রাম্প যে হোটেলে ডিনারে গিয়েছিলেন, সেই ওয়াশিংটন হিলটন হোটেলটিকেও তিনি এখন অনিরাপদ বলে গালমন্দ করছেন। যদিও সিক্রেট সার্ভিসের সদস্যদের সাহসিকতার প্রশংসা তিনি করেছেন, কিন্তু প্রশ্ন থেকে যায়, যে দেশের রাজধানীতে প্রেসিডেন্টের ডিনারের নিরাপত্তা সুনিশ্চিত নয়, সেই দেশ কিভাবে অন্য দেশের সার্বভৌমত্বে আঘাত হানার দুঃসাহস দেখায়? এই হামলা কি কেবল এক অসুস্থ মানুষের কাজ, নাকি ট্রাম্পের আগ্রাসী নীতির বিরুদ্ধে খোদ আমেরিকার অভ্যন্তরেই ক্ষোভের আগুন জ্বলছে? ইউরোপের আকাশে এখন আর শুধু কূটনীতির আনাগোনা নেই, বরং সেখানে জমাট বাঁধছে পারমাণবিক যুদ্ধের আশঙ্কাজনক মেঘ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সম্প্রতি ইউরোপীয় মিত্রদের ভূখণ্ডে ফরাসি পারমাণবিক সক্ষম বোমারু বিমান মোতায়েনের যে পরিকল্পনা করেছেন, তা ক্রেমলিনকে ক্ষুব্ধ করে তুলেছে। রাশিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে কড়া হুঁশিয়ারি, ইউরোপীয় দেশগুলো যদি ফ্রান্সের এই পারমাণবিক ছাতার নিচে আশ্রয় নেয়, তবে যুদ্ধের সময় তারা সরাসরি রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। প্রেসিডেন্ট ম্যাক্রো গত মার্চ মাসে ফ্রান্সের পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ ও কৌশলগত পরিবর্তনের এই সুদূর প্রসারী ইঙ্গিত দেন। তার এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে বৈশ্বিক রাজনীতির এক অত্যন্ত অস্থির প্রেক্ষাপট। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাটো নিয়ে কঠোর সমালোচনা এবং সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটে ইউরোপের নিরাপত্তা নিয়ে ইইউ নেতাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। ওয়াশিংটনের ওপর অতি নির্ভরশীলতা কমিয়ে নিজেদের প্রতিরক্ষা কাঠামোকে আরও সংহত করতে ফ্রান্স এই পারমাণবিক অংশীদারিত্বর সাহসী প্রস্তাব সামনে এনেছে। বর্তমানে ব্রিটেন, জার্মানি, পোল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, গ্রিস, সুইডেন ও ডেনমার্কের মতো গুরুত্বপূর্ণ মেট্রোর দেশগুলোর সঙ্গে এ বিষয়ে নিবিড় আলোচনা চলছে বলে জানিয়েছে ম্যাক্রো। তার মূল লক্ষ্য হল সংকটের মুহূর্তে এসব দেশে ফরাসি পারমাণবিক সক্ষম কৌশলগত বিমান মোতায়েনের মাধ্যমে একটি সমন্বিত প্রতিরক্ষা দেয়াল গড়ে তোলা। তবে মস্কো এই উদ্যোগকে কেবল নেটোর শক্তি বৃদ্ধি হিসেবে দেখছে না, বরং একে রাশিয়ার জন্য একটি গুরুতর কৌশলগত হুমকি হিসেবে চিহ্নিত করেছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো অন্তত সরাসরি ভাষায় সতর্ক করে বলেছেন, ন্যাটোর পারমাণবিক শক্তির এই অনিয়ন্ত্রিত বাড়বাড়ন্ত রাশিয়াকে তাদের সামরিক লক্ষ্যবস্তুর তালিকা নতুন করে পর্যালোচনা করতে বাধ্য করবে।
রুশকোর দাবি, মিত্রদের নিরাপত্তা জোরদারের কথা বলা হলেও বাস্তবে এতে ওই দেশগুলোর ঝুঁকি আরও বাড়বে, কারণ ফ্রান্সের পক্ষ থেকে কোনো শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হচ্ছে না। বরং এই মোতায়েন বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট দেশগুলো রাশিয়ার পাল্টা হামলার প্রাথমিক লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে।